গল্প শুরু হয় বেই নামে একটি মেয়েকে দেখিয়ে। দেখতে অনেক সুন্দর, তবে বেশ সাংঘাতিক। কারণ বেই হচ্ছে আসলে একটা ফ্লড, যাকে বলা হয় ধোঁকাবাজ। এখন বর্তমানে সে একটি ফাংশনে এসেছে এবং ধোঁকাবাজি করার জন্য একটি শিকার খুঁজে পেয়েছে। বেই তখন তার শিকার অর্থাৎ ফাংশনের এক মেয়েকে গালমন্দ করে চলে আসে। এখন যেহেতু বেই সেই মেয়েটিকে আনাশোনা বকল, মেয়েটিও তার পিছু পিছু যায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি তো আমাকে জানোই না, তাহলে তুমি আমাকে কেন গালমন্দ করলে? তখন বেই কান্নার অভিনয় করে বলে, তোমার বয়ফ্রেন্ড আসলে আমার স্বামী, আমাদের দুটো ছোট বাচ্চা রয়েছে, যাদেরকে খাওয়া দাওয়া করানোর জন্য পর্যন্ত আমার টাকা নেই। তখন এসব দেখে মেয়েটির অনেক আফসোস হয়, আর বেই যেন এই বিষয়ে কাউকে কোনো কিছু না বলে, অর্থাৎ তার সম্মান বাঁচানোর তাগিদে তার দামি জিনিসপত্র, গয়নাকাটির টাকা সবকিছু সে বেইকেই দিয়ে দেয়। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে বেই এই মেয়েটিকে বোকা বানিয়ে তার জিনিসপত্র সব হাতিয়ে নিয়েছে। এরপর বেই বাজার থেকে তার দরকারের জিনিসপত্র নিচ্ছিল, তবে তখনই তার সামনে হাজির হয় তার আরেক দুই ধোঁকাবাজ বান্ধবী। এরপর তার বান্ধবীরা বেইকে নতুন ধোঁকাবাজি করার আইডিয়া দেয়। তারা বলে, আমরা একটা অ্যাক্টিং ক্লাস শুরু করতে চাই, যেখানে আমরা ছোট বাচ্চাদের এবং বয়স্ক লোকদের বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিতে পারবো। আর তোমার অ্যাক্টিং আমাদের থেকে ভালো, তাই আমরা চাই তুমি সেই অ্যাক্টিং ক্লাসের টিচার হও। তবে বেই বলে সে কখনো ছোট বাচ্চা বা বয়স্ক লোকদের সাথে ধোঁকাবাজি করবে না। এই শুনে তার এক সহপাঠী অনেক রেগে যায়। সে বলে, আমাকে না বলা একদমই উচিত হয়নি তোমার, এবং এই বলেই তারা চলে যায়। এরপর সন্ধ্যার দিকে বেই হঠাৎ তার জানালা দিয়ে দেখতে পায় বাইরে পুলিশ। তখন তার মনোভূতি তাকে তার সহপাঠীরা তার উপর রেখে গিয়ে তাকে আবার ফাঁসি দিচ্ছে না তো, কিন্তু পুলিশ এসেছিল তার বিল্ডিংয়ের অন্য একজনের সাথে আলাপ হতে। তবে বেই মনে করে পুলিশ তার জন্য এসেছে, তাই সে ভয় তাড়াতাড়ি এখান থেকে চপট দেয়। এরপর আমরা দেখি বেই তার বাবা মায়ের গ্র্যাভিয়েটে গিয়েছে। আসলে বন্ধুরা, বেইয়ের পৃথিবীতে তার বড় বোন ছাড়া আর কেউই নেই। তখন সে তার বাবা মায়ের গ্র্যাভিয়েটের সামনে দাঁড়িয়ে কথা বলছিল। সে বলে, তোমরা আমাকে এই দুনিয়ায় একা ছেড়ে চলে গিয়েছ, এখন আমি অনেক একাকিত্ব বোধ করছি। বেইয়ের স্বপ্ন ছিল যে সে তার পরিবারের সাথে বসে হাসি মজা করে খাবার খাবে, সময় কাটাবে, এবং সে তার বড় বোনের সাথে তেমন একটা ক্লোজ ছিল না। তবে তখনই হঠাৎ এতদিন পর তার বড় বোন তাকে ফোন করে। প্রথমে বেই তার বড় বোনকে অনেক কথা শোনায় এতদিন পর তাকে কল করেছে বলে। তার বড় বোন বলে, আমি তোমাকে অনেকবার কল করেছি, কিন্তু তুমি ফোন তুলোনি, এবং বলে আমি আগামী মাসে বিয়ে করতে যাচ্ছি। এই শুনে বেই আপসেট হয়, কারণ সে মনে করতে থাকে তার বোনের বিয়ে হয়ে গেলে সে আরও একা হয়ে যাবে, এবং সে বিয়েতে যাবে না বলে জানায়। তবে শত হোক, সে তো তার বোন, তাই সে এর পরের দিন তার বোনের বিয়েতে অংশ নিতে শিপে যাত্রা শুরু করে। শিপের মধ্যে সে একা বসেছিল, তার সাথে ছিল এক সিঙ্গার টিনেগার এর ছবি। এটি তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ছবির পিছনে একটি সিক্রেট আছে যা আপনারা সামনে জানতে পারবেন। একটু পর তার সামনে এক ছেলে এসে বসে, যার নাম ডং। ডং তার একটি আংটির বাক্স খুলে অনেক আনন্দে সেটিকে দেখছিল, কারণ এই আংটি দিয়ে সে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে যাচ্ছিল, এবং সে এই উদ্দেশ্যেই শহরে যাচ্ছে। কিন্তু হঠাৎ সে আংটি এক লোকের ধাক্কায় নিচে পড়ে গিয়ে চলে যায় বেগের সিটের নিচে। তখন সে নিজে ঝুঁকে আংটিটি নিচ্ছিল। তখন এমন সময় বেই ঘুম থেকে উঠে ডংকে তার নিচে এভাবে দেখে সে খারাপ কিছু ভেবে নেয়, তাই সে তাকে ধরে উত্তম মধ্যম দিতে লাগে, এবং এরপর তারা দুইজন শিপের পুলিশের কাছে যায়। ডং বলে এটা আসলে একটা ভুল বোঝাবুঝি। ডং তার গ্রামের ঠিকানা সবকিছু পুলিশকে বলে এবং বলে, আমি ভদ্র পরিবারের ছেলে, আমার বাবা আমাদের গ্রামের মেয়র। এইসব শোনার পর বেই ডংকে মাফ করে দেয়। কিন্তু পুলিশ যখন বেয়ের টিকিট তাকে দিচ্ছিল, তখন পুলিশ তার টিকিট দেখে বলে, এই সিট তো তোমার না, তোমার তো সাধারণ শ্রেণীর টিকিট আছে, তাহলে তুমি কেন ফার্স্ট ক্লাস সিটে গিয়ে বসেছ? তো বন্ধুরা বুঝতে পারছেন যাও ওয়েব এই ধোঁকাবাজি করে ফার্স্ট ক্লাস সিটে গিয়ে বসেছিল। এখন পুলিশ থেকে কথা শোনার পর তার সাধারণ শ্রেণীর সিটে গিয়ে বসতে হয়। কিন্তু সিটে বসে কিছুক্ষণ পর সে হঠাৎ টের পায় তার সে সিঙ্গার টিনেগারের ছবি ডংয়ের সাথে ঝগড়া করার সময় ডংয়ের ব্যাগের মধ্যে সেটি পড়ে গিয়েছিল। তাই সে সেটি নিতে ডংয়ের কাছে যাচ্ছিল। তবে তখনই সে দেখতে পায় ডংয়ের কাছ থেকে আরেক এক ধোঁকাবাজ তার সাথে ধাক্কার অভিনয় করে তার সেই আংটি হাতিয়ে নিয়েছে। কিন্তু আমাদের টপ ক্লাস ধোঁকাবাজ বেয়ে এই ব্যাপারটি বুঝে যায়। এরপর পরের স্টপে যখন শিপ থেকে সেই চোর নেমে যাচ্ছিল, তখন বেয়ে সেই চোরে পিছনে গিয়ে চালাকি করে সে আংটি আবার নিয়ে নেয়। কিন্তু আংটি নিয়ে আবার শিপে ওঠার আগেই সেই শিপ চলে যায়। বেই অরং চিৎকার করে, কিন্তু সেই শিপ থামে না। এখন বেই ডংকে তার আংটিও ফেরত দিতে পারে না, আর ডংয়ের কাছে তো তার সেই ছবিটিও রয়েছে যা তার নিতে হবে। তবে তখনই বেয়ের মনে পড়ে শিপের পুলিশের সাথে কথা বলার সময় ডং তার ঠিকানা বলেছিল। তাই এরপর বেই ডংয়ের শহরে যায় এবং সে সেখানের মানুষদের ডংয়ের পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে। এখানে আমরা জানতে পারি ডং আসলেই ভালো পরিবার থেকে বিলং করে। এরপর তাদের সাথে কথা বলে ডংয়ের বাড়ির ঠিকানায় যাওয়ার জন্য বেই একটি ট্যাক্সিতে উঠে পড়ে, কিন্তু কোইন্সিডেন্সলি সেই ট্যাক্সি ড্রাইভার আসলে ডংয়ের আঙ্কেল। এরপর বেই যখন ডংয়ের ঘরে যায়, তারা তাকে ডংয়ের গার্লফ্রেন্ড ভেবে নেয়, কারণ বন্ধুরা, যে আংটিটি বেয়ের কাছে আছে সেটি ডংয়ের মায়ের আংটি। ডংয়ের পরিবার বেইকে দেখে অনেক খুশি হয়।
ডংয়ের পরিবারে রয়েছে তার বাবা, তার দাদি, তার মায়ের বোন এবং ওনার স্বামী এবং তার ব্যাচেলার এক আঙ্কেল। সাথে রয়েছে ডংয়ের ছোট বোন। ডংয়ের মা এই পৃথিবীতে নেই, তবে ডংয়ের আন্টি তাকে তার মায়ের মতোই ভালোবাসে। ডংয়ের পরিবার বলে ডং শহরে গিয়েছে, তবে তারা বেইকে দেখে ভেবে নেয় বেই আর ডংয়ের মধ্যে ঝগড়া হয়েছে, তাই সে আংটি তাদেরকে ফেরত দিতে এসেছে। ডংয়ের পরিবার বেইকে তাদের ছেলের বউই ভেবে নিয়েছে। বেই তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে তারা কিছুতেই কোনো কিছু বুঝতে চায় না। কিন্তু এখানে ডংয়ের বাবা তাকে নিয়ে দুশ্চিন্তা করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাই ডংয়ের বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে বেই সুযোগ বুঝে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু যেদিকে সে যায় তার সামনে ডংয়ের পরিবারের কেউ না কেউ থাকে। তখন সে পালিয়ে এক ডক্টরের রুমে ঢুকে যায়। ডাক্তারকে দেখে বেই রুমের বাইরে চলে আসে, তবে তখন ডাক্তার তার পিছু এসে অন্য আরেকজন ভেবে নিয়ে তাকে বলে, তুমি 3 মাসের প্রেগন্যান্ট, তাই সাবধানে চলাফেরা করো। এই বলে ডাক্তার চলে যায়, কিন্তু সেখানে উপস্থিত ছিল ডংয়ের আঙ্কেল এবং একই সাথে ডংয়ের আংটি। মানে বেই পুরোপুরি ফেসে গিয়েছে। অন্যদিকে ডং যে কিনা শহরে গিয়েছে, তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করার জন্য সে একটি ফাংশনের আয়োজন করে। এরপর তার গার্লফ্রেন্ডকে স্টেজে ডেকে প্রপোজ করে, কিন্তু সেই আংটির বাক্স তো আংটিই নেই। তার গার্লফ্রেন্ড তাকে হ্যাঁ বলতো, তবে সবকিছু মিলিয়ে সেখানে এক বাজে পরিস্থিতি হয়ে যায়। আর বন্ধু, এরকম পরিস্থিতির পর গার্লফ্রেন্ড তো আর টিকবে না। ডং এখন গার্লফ্রেন্ড হারিয়ে বেদনায় মন খারাপ করে বসে থাকে। তবে তার কাছে তার ছোট বোনের কল আসে এবং তার ছোট বোন তাকে বলে, তোমার গার্লফ্রেন্ড এখানে এসেছে এবং মায়ের আংটি পরে আছে। এই শুনে ডং বলে, কোন গার্লফ্রেন্ড আবার? আমি তো অলরেডি গার্লফ্রেন্ড হারিয়ে ফেলেছি। ডং তো কিছুই বুঝে না, তবে তার বোন তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে। এদিকে ডংয়ের পরিবার বেয়ের প্রেগনেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করছিল। এখানে বেই আবারও এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে সে এবারও ব্যর্থ হয়। তবে ডংয়ের পরিবার বেই প্রেগনেন্ট জেনে তারা তার অনেক যত্ন নিতে শুরু করে। বেইকে এক মুহূর্তের জন্য তারা ছেড়ে যায় না, সবসময় তার খেয়াল রাখে। তার জন্য সব ধরনের খাবার, ফ্রুট তারা নিয়ে আসে। এসব দেখে বেই অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ সে তো এমন একটি পরিবার চেয়েছিল যা সে কখনোই পায়নি। ইমোশনে বেই ডংয়ের বাবাকে বাবা বলে ডাকে। এতে ডংয়ের বাবা অনেক খুশি হয়। বেইয়ের কাছে এ পরিবার এক বাস্তব স্বপ্নের থেকেও বেশি। বেই ডংয়ের ছোট বোনের সাথে মুভি দেখে। বেই তার নিজের বোনের সাথে এভাবে সময় কাটাতে চেয়েছিল, যা সে পারেনি। বেই ডংয়ের দাদিকে নিজের রান্না করা খাবার খাওয়ায়। এভাবেই করে পরিবারের সবার সাথে বেই মিশে যায়। তাদের সাথে এখন সে তার জীবনের এক ভালো সময় কাটাতে থাকে। কিছুদিন পর ডং তার গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে আসার সাথে সাথে গ্রামের লোকেরা তাকে বলে, তোমার গার্লফ্রেন্ড তো অনেক সুন্দর, এবং তাকে বাবা হতে যাওয়ার অভিনন্দন জানায়। এইসব শুনে ডং আর দেরি না করে সোজা দৌড় দেয় ঘরে। ঘরে গিয়ে ডং তার পরিবারকে বলে, আমি এই মেয়েকে চিনি না, সে আমার গার্লফ্রেন্ডে না, এবং আমি তার বাচ্চার বাবাও না। তখন বেই সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তখনই ডং বলে, এই মেয়েটা আসলে একটা চোর, সে আমার সেই আংটিটি চুরি করেছে। এই শুনে বেই অনেক রেগে যায় এবং তখন সে ডংকে উল্টো ফাঁসিয়ে দেয়। বেই তখন বলে, সে আমার সাথে চিট করেছে, সে এখন আর আমাকে ভালোবাসে না। এসব শোনার পর ডং এর পরিবার তাকেই ধুলাই করে দেয় এবং জংকে ঘর থেকে বের করে দেয়। এখানের অবস্থা খারাপ দেখে জং এর আঙ্কেল তাকে তার ঘরে নিয়ে আসে। সেদিন রাতে ডং এর বোন বেইকে জিজ্ঞেস করে, তুমি আমার ভাইয়ের সাথে কিভাবে আলাপ হয়েছিলে? তখন বেই বানিয়ে এক গল্প বলে। সে বলে, আমি এক রেস্টুরেন্টে বসেছিলাম, সেখানে সিঙ্গার টেনেনার গান গাইছিল। তখন তোমার ভাই এক কালারফুল কোট পরে এসে আমাকে পছন্দ করার কথাটি বলেছিল। এই গল্প শুনে ডংয়ের বোনও খুশি হয়ে যায়। বন্ধু, এই মিথ্যা গল্পটি মনে রাখবেন, পরে এটি সম্পর্কে জানতে পারবেন। এরপর দিন বেই ডংয়ের আঙ্কেলের ঘরে ডংয়ের সাথে দেখা করতে যায়। এরপর বেই ডংকে বলে, তোমার ব্যাগের মধ্যে আমার টেনেগারের একটা ফটো ফ্রেম চলে গিয়েছিল, সেটা আমাকে দিয়ে দাও, এরপর আমি এখান থেকে চলে যাব। তবে ডং বলে, আমার কাছে তোমার কোনো ফটো ফ্রেম নেই, তুমি একটা চোর, তুমি এখন আমার ঘরে কবজা জমিয়ে নিয়েছো। এই শুনে বেই রেগে যায়। সে বলে, একে তো আমি তোমার আংটি ফেরত দিতে এখানে এসেছি, উল্টো তুমি আমাকে চোর বলছো। এবং সে রেগে ডংকে জোরে এক থাপ্পড় দেয়। এই থাপ্পড়ের আওয়াজ শুনে ডংয়ের আঙ্কেল সেখানে দেখতে চলে আসে। তখন বেই উল্টো নিজের মুখে হাত রেখে কান্নার অভিনয় করতে থাকে। এইদিকে ডংয়ের আঙ্কেল ভাবে ডং বেইকে মেরেছে। তখন ডংয়ের আঙ্কেল তাকে ধরে আবারও দ্বিতীয় দফা উত্তম মধ্যম লাগিয়ে দেয়। সেদিন সন্ধ্যাবেলায় ডংয়ের দাদি বেইকে কিছু রান্না করে খাওয়াতে বলে। তখন বেই খাবার রান্না করে ডংয়ের দাদিকে খাওয়াচ্ছিল। ডংয়ের দাদি, যার কিনা ভুলে যাওয়ার রোগ আছে, তিনি প্রথমে বেইকে তার বউ অর্থাৎ ডংয়ের মা ভেবে নিয়েছিল, কিন্তু তিনি পরে আবার বেইকে বলে, তুমি আমাকে দাদিমা বলতে পারো, এবং তিনি আরও বলে, তুমি প্রতিদিন আমার জন্য কিছু বানিও। এসব শুনে বেই আনন্দ ইমোশনাল হয়ে যায়। এরপর দিন রাতে বেই তার বোনকে কল করে বলে, আমি তোমার বিয়েতে আসার জন্য বেরিয়ে পড়েছি, তবে একটা সমস্যায় পড়ে গিয়েছি, সমস্যা সমাধান করে আমি চলে আসব। তার বোন বলে, আমি তোমার জন্য অপেক্ষায় থাকব। এরপর দিন বেই দেখে জংয়ের বাবা শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছে।
এই পোস্টারের ব্যাপারে তখন বেই জিজ্ঞেস করে। তখন জংয়ের বাবা উত্তরে বলে, আমাদের শহরে প্রতি 3 বছর একটা ফেস্টিভ্যাল হয়। এই ফেস্টিভ্যালে একটা প্রতিযোগিতা হয়, আশেপাশের সকল এলাকায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, আর যে এই প্রতিযোগিতায় জিতে তাকে সিকিং টাইটেল দেওয়া হয় এবং সাথে বিভিন্ন পুরস্কারও। তখন দংয়ের বাবা একটু হতাশ হয়ে বলেন, লোকেরা এখন এই ফেস্টিভ্যাল নিয়ে তেমন আর আগ্রহী নেই, তাই এই পোস্টার লাগিয়ে তাদের সবাইকে আগ্রহী করে তোলার চেষ্টা করছে। পোস্টার লাগানো শেষে আবার দংয়ের বাবা দুঃখী হয়ে বলে, যদি ডং এই প্রতিযোগিতায় অংশ নিত তাহলে আমার বেশ ভালো লাগতো, কিন্তু সে কলেজে ওঠার পর থেকে এসব কিছু নিয়ে আর আগ্রহ দেখায় না। আমি নিজে অনেকবার এই প্রতিযোগিতায় বিজয়ী ছিলাম। আমার বেশ স্বপ্ন ছিল ডংও যেন এই প্রতিযোগিতায় আমাদের এলাকা থেকে অংশ নিত এবং বিজয়ী হতো। ডংয়ের বাবার হতাশা চেহারা দেখে বে বলে, বাবা, আমি ডংকে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য রাজি করাবো এবং সে এবারের প্রতিযোগিতা অবশ্যই অংশগ্রহণ করবে। এরপর দিন বেই অনেক খাবার দাবার দিয়ে ডংকে খাওয়ানোর জন্য ডাকে। ডংকে ঘর থেকে বের করে দেওয়ার ফলে সে এতদিন যাবৎ ভালো কোনো কিছু খেতে পারেনি, তাই এত খাবার পেয়ে সে মনের আনন্দে খেতে থাকে। তখন বেই ডংকে ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথাটি বলে। ডং সোজা না বলে দেয় এবং সে বলে, আমি তোমার মতন ধোঁকাবাজির কথা কেন শুনব? আমি আমার ঘরের সবাইকে এক এক করে বুঝিয়ে তোমার ধোঁকাবাজগিরি ফাঁস করে দিব। আমার আন্টি আমাকে অনেক ভালোবাসেন, তিনি আমার কথায় অবশ্যই বিশ্বাস করবেন। কিন্তু তখনই ডংয়ের আন্টি দরজা খুলে বেইকে সাপোর্ট করে। এরপর ডং বলে, আমার আন্টি না করুক, আমার আঙ্কেল তো আমার উপর বিশ্বাস করবে। কিন্তু তার আঙ্কেলও বেইকে সাপোর্ট করে। একে একে পরিবারের সবাই বেইকে সাপোর্ট করছিল, তাই ডংকে বাধ্য হয়ে সে প্রতিযোগিতায় তার এলাকার হয়ে ফ্রন্ট নিতে হয়। তবে তখনই বে ও ডং গোপনে চুক্তি করে। বে বলে, তুমি যদি এই প্রতিযোগিতায় জিততে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব। এই কথা শুনে ডংও রাজি হয়ে যায়। বন্ধুরা, এই প্রতিযোগিতায় মূলত মঞ্চনাটক করতে হয়, তাই মঞ্চনাটকের অভিনয়ের জন্য বে আগামীকাল থেকে ডংকে বিভিন্ন ট্রেনিং দিতে থাকে। মাঝে মাঝে ডং ট্রেনিং করতে না চাইলে বে সঙ্গে সঙ্গে তার বাবাকে ডাক দিয়ে দেয়। এতে করে ডং ট্রেনিং থামাতে পারে না। তারা সেই প্রতিযোগিতায় কি মঞ্চনাটক উপস্থাপন করবে তা নিয়ে অনেক কিছু করতে থাকে। যেহেতু ডং তাদের এলাকার হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে, গ্রামের অন্যান্য লোকেরাও এই কাজে তাকে সাহায্য করছিল। এইসবের মধ্যে ডং ও বেশ অনেক হাসি মজার সময় পার করতে থাকে। তাদের দুইজনের সেই শত্রু মনোভাব আস্তে আস্তে বন্ধুত্ব পরিণত হচ্ছিল। এতে ডংয়ের পরিবার অনেক খুশি হয়। একদিন রাতে অ্যাক্টিং প্র্যাকটিস করতে গিয়ে তারা দুজন অনেক কাছে চলে আসে। তখনই বেই অনেক অকওয়ার্ড হয়ে যায়, তাই সে ডংকে রুমের বাইরে বের করে দেয়। এর পরদিন বে ডংকে তার দিকে দেখে অ্যাক্টিং প্র্যাকটিস করতে বলে। তবে এভাবে প্র্যাকটিস করতে করতে ডং বের দিকে তাকিয়ে হঠাৎ বলে ফেলে, তুমি অনেক সুন্দর। এতে তারা দুজনে অনেক অকওয়ার্ড হয়ে যায়। তখন অকওয়ার্ডনেস কাটাতে ডং বেইকে কান গিয়ে শোনায়। তাদের দুজনের নিজেদের জানতে একজন আরেকজনের প্রতি ফিলিংস চলে এসেছে। এভাবে করতে করতে প্রায় মাসখানেক পার হয়ে যায়। একদিন বিকেলে ডং বেইকে নিয়ে তাদের আইল্যান্ডের একটি সুন্দর জায়গায় যায়। এখানে এসে বেই অনেক খুশি হয় এবং সে বলে, যদি আমি পারতাম আমি এখানেই থাকতাম। কথা বলতে বলতে তখন বেই জংকে তার গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। জং বলে, আমাদের সম্পর্ক এমনিতেও টিকতো না, কারণ সে এই গ্রামে থাকতে চায় না, সে শহরে থাকতে চায়। কিন্তু আমি এই গ্রাম ছেড়ে যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই। বেই বলে, তুমি তো তাকে শহরে থাকার মিথ্যা বলে বিয়ে করতে পারতে। জং বলে, আমি মিথ্যা বলতে পছন্দ করি না। তখন বেই বলে, মিথ্যা বলতে পারা হলো একটা ট্যালেন্ট। জং বলে, যারা মিথ্যা বলে আমি তাদের চেহারা দেখে সহজে বুঝে যাই। তুমি যখন মিথ্যা বলো তখন তোমার চেহারা লাল হয়ে যায়। তখন বেই বলে, আচ্ছা দেখি তাহলে তুমি আমার মিথ্যা বুঝতে পারো কিনা। এই নিয়ে তারা বাজি ধরে। ডং তখন বেই এর চেহারার দিকে তাকিয়ে থাকে, কিন্তু এক পর্যায়ে বেই আর ডং এর দিকে তাকিয়ে থাকতে পারে না। তারা দুজনেই এবার বুঝে যায় তারা একে অপরকে ভালোবাসে। এরপর তারা এখান থেকে বাড়ির দিকে চলে যায়। বেই তখন ডংকে বলে, আগামীকাল প্রতিযোগিতা, তাই তুমি প্রস্তুতি নিও। ডং বেইকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে তার আঙ্কেলের ঘরে চলে যায়। কিন্তু বেই যখন এরপর ঘরে যায় তখন সে দেখতে পায় তার 2 ফ্লট বন্ধু এখানে চলে এসেছে। বেই তখন তাদেরকে তার রুমে নিয়ে যায় এবং তাদেরকে জিজ্ঞেস করে যারা কিভাবে তার অ্যাড্রেস জানতে পারলো। তার বান্ধবীরা বলে, আমরা তোমার বোনকে কল করেছিলাম, তার থেকে তোমার অ্যাড্রেস পেয়েছি। তারা ডিমান্ড করে, তুমি যখন ডং এর সাথে বিয়ে করবে তখন তুমি সম্পত্তির যতটুক পাবে সেখান থেকে আমাদেরও ভাগ দিতে হবে। কিন্তু বেই সোজাভাবে জানিয়ে দেয়, আমার এরকম কোনো কিছুই করার উদ্দেশ্য নেই। আমি টাকার জন্য পরিবারকে কখনোই ধোঁকা দেব না। এতে তার বন্ধুরা আর কিছুই বলতে পারে না। এরপর দিন সেই ফেস্টিভ্যাল দেখানো হয়। বিভিন্ন এলাকা থেকে এক একজন করে পার্টিসিপেট করেছিল। সেখানে সবাই নিজের নিজের মতো করে ইন্ট্রোডাকশন দেয়। ডং অনেক ভয় পাচ্ছিল।
বে ডংকে অনেক মোটিভেশন দেয়, কিন্তু যখন সে স্টেজে নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছিল সে ভয় একদমই ঠিকমতো ভালোভাবে বলতে পারে না। এদিকে তার পরিবার ও এলাকাবাসীরা তার থেকে হাল ছেড়ে দেয়। তবে পারফর্ম করার আগে ঘটে আরেক সমস্যা। তারা যেসব কিছু পারফর্ম করার কথা ভেবেছিল সেখানের অন্য সবাই তাদের সবকিছুই করছিল। এতে ডং বলে, আমরা যা যা করতে চেয়েছিলাম অন্যরা তো সব তা করে ফেলেছে, আমরা বরং ঘরে চলে যাই। তবে এক পর্যায়ে বের মাথায় নতুন কিছু করার আইডিয়া আসে। এরপর যখন ডংয়ের পালা আসে, ডং এক নতুন এবং অন্য রূপে স্টেজে পারফর্ম করা শুরু করে। তার সাথে বেও ছিল। জং তাদের পূর্বপুরুষদের পোশাক পরে তাদের আইল্যান্ড ও সংস্কৃতি নিয়ে বলে, এবং শেষে বের সাথে মিউজিক বাজিয়ে তাদের সংস্কৃতি একটি লোকগান পারফর্ম করে। তার পারফরমেন্স দেখে তার পরিবার অনেক খুশি হয়। তার পারফরমেন্সে সেখানে সবাই অনেক ইমোশনাল হয়ে যায় এবং পারফর্ম শেষে সবাই ডংয়ের জন্য হাততালি দেয়। কিন্তু কিছু লোক আবার বলছিল রুল অনুযায়ী স্টেজে শুধু একজন পারফর্ম করতে পারবে, কিন্তু ডংয়ের সাথে তো বেও পারফর্ম করেছে। তখন বেই বলে, এই পারফরমেন্স আমাদের পূর্বপুরুষদের গল্প ছিল, আর এই পারফরমেন্সে পরিবারের থাকাটা অনেক জরুরি ছিল। এই শুনে তখন ডংয়ের পরিবার এবং তার এলাকাবাসীরা তাদের সঙ্গ দেয়। তবে সেখানে র্যাঙ্কার বলে, যা হবে তা বিচারকদের উপর নির্ভর করে। এরপর যখন বিজয়ী ঘোষণার সময় আসে তখন অন্য কাউকে সিকিং আর টাইটেল অর্থাৎ বিজয়ী ঘোষণা করা হয়। এতে ডংয়ের পরিবার ও এলাকাবাসীরা হতাশ হয়। তবে বিচারকরা ডংয়ের সুন্দর সাংস্কৃতিক ও পারিবারিক পারফরমেন্সের জন্য তার পরিবার ও এলাকাবাসীদেরকে বিশেষ সম্মাননা দেয়। ডংকে সিকিং এর টাইটেল তো দেওয়া হয় না, তবে তাদের পরিবারকে সিকিং পরিবার নামের নতুন টাইটেল দেওয়া হয়। ডং প্রতিযোগিতায় প্রথম হতে না পারলেও তার পারফরমেন্সে সেখানে সবার মন জিতে নিয়েছে। এতে তার পরিবার ও এলাকাবাসীরা পারফরমেন্সের বিজয়ী হওয়ার খুশিতে গিয়েও এই বিশেষ সম্মাননা পেয়েও আরও বেশি খুশি হয়। বেই স্টেজে গিয়ে আনন্দে ডংয়ের সাথে উল্লাস করতে থাকে এবং তাদের দুজনের ভালোবাসা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এই খুশিতে ডংয়ের বাবা এলাকাবাসীদের সবাইকে ট্রিট দেয়। তবে আমরা ডংকে দেখি যে সে বেয়ের সেই সিঙ্গার ট্রিনেগারের ফটো ফ্রেমটি অনেক আগে খুঁজে পেয়েছিল, কিন্তু ফটো ফ্রেমটি পেয়ে বেই চলে যাবে ভেবে সে সেটা তাকে দেয়নি। অন্যদিকে বেও তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে চলে যাওয়ার জন্য, কিন্তু সে তার আসল পরিচয় একটি চিঠিতে ডংয়ের পরিবারের জন্য লিখে, যাতে ডংকে আর কেউ ভুল না বুঝে। একটু পর ডং ফটো ফ্রেমটি নিয়ে বেয়ের সাথে কথা বলতে আসে। বে বলে, আমাদের ডিল অনুযায়ী আমি চলে যাচ্ছি। তবে তাদের দুজনের চেহারায় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল বে এই পরিবার ছেড়ে যেতে চাচ্ছিল না। ডংও চাইছিল না বে এখান থেকে চলে যাক, তবে তারা একজন আরেকজনের ফিলিংস বলতে পারে না। কিন্তু তখনই হঠাৎ ডংয়ের আন্টি বেয়ের লেখা সেই চিঠি পেয়ে যায়। তখন সেই চিঠি পরিবারের সবাইকে তার আন্টি দিচ্ছিল, কিন্তু ডং সেই চিঠি ছিঁড়ে খেয়ে নিতে শুরু করে। ডং চায় না যে পরিবারে কেউই বেইকে খারাপ ভাবুক। সে বেইকে বলে, তুমি যাও, তোমাকে কিছু বলতে হবে না। কিন্তু বেই চায় না যে সবাই ডংকে ভুল বুঝুক। সে তার সব সত্য পরিবারের সবাইকে বলে দেয়, কিন্তু তার সত্য শুনেও পরিবারে কেউই চায় না যে সে চলে যাক। ডংয়ের দাদিও বোন তাকে যেতে মানা করে। বেই তখন বারবার এই পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে। তবে শেষে বেই তার ফটো ফ্রেমটি নিয়ে রাতেই চলে আসে। এরপর আমরা আগামী দিন দেখি, যেখানে আজ বেইয়ের বোনের বিয়ে। তবে বিয়ের সময় পার হয়ে গেলেও বেইয়ের বোন বিয়ের মঞ্চে যাচ্ছিল না। সে বলে, আমার বোন না আসলে আমি আজ আর বিয়ের মঞ্চে যাব না। তবে এক পর্যায়ে বেই সেখানে চলে আসে। আজকে অনেক দিন পর বেইকে দেখে তার বোন কান্না করতে থাকে। তখন সেখানে বেইয়ের বোনের হাজবেন্ড আসে, যে কিনা অনেক ভালো ভদ্র মানুষ। সে বেইকে দেখে অনেক আনন্দিত হয় এবং শুভেচ্ছা জানায়। তখন বেই সেই টেন্ডেগার সিঙ্গারের ফটো ফ্রেমটি বের করে। বন্ধুরা, আপনাদের বলেছিলাম এই ছবির পিছনে একটি সিক্রেট আছে, তা এখনই জানতে পারবেন। বেই বলে, আমাদের বাবা মা সিঙ্গার টেন্ডেগারকে অনেক পছন্দ করত। তখন ফটো ফ্রেমটির পিছনে ছিল তাদের পারিবারিক একটি ছবি। তখন ছবিটি পেয়ে তার বোন অনেক খুশি হয়। তখন তার বোনের হাজবেন্ড তার একটি ছবিকেও সেই ফ্যামিলি ফটোর সাথে লাগিয়ে দেয়। সে বলে, আজ থেকে আমিও এই পরিবারের সদস্য। এরপর এখান থেকে দৃশ্য শেষ হয়ে আমাদের 6 মাস পরে দৃশ্য দেখানো হয়। বেই এখন আর কোনো খারাপ ধোঁকাবাদির কাজ করে না। সে এখন একটি হোটেলের কর্মী হিসেবে পরিশ্রম করে অর্থ উপার্জন করে। আজ সে কাজ সেরে বাসায় চলে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ আজ তার সামনে ডং কালারফুল একটি কোট পরে তার সামনে দাঁড়ায়। তখন ডংয়ের পরিবারের সবাই তাদের জন্য হোটেলের মতো টেবিল সেট করে দেয়। ডংয়ের বাবা তখন তাদের দুজনের জন্য ড্রিঙ্ক সার্ভ করে। তাদের সবাইকে দেখে বেই আনন্দে কান্না করতে থাকে। এরপর টেবিলে বসার পর ডং বেইকে বলে, আমি চাই তুমি আমার আর মিথ্যা ওয়াইফ নও, এবার সত্যিকারের ওয়াইফ হও। বন্ধুরা, মনে আছে তো বেই যে ডংয়ের বোনকে একটি মিথ্যা গল্প বলেছিল? ডং ঠিক সাজানো সেই মিথ্যা গল্পের মতোই বেইকে প্রস্তাব দেয়। বেই ডংয়ের কথায় সম্মতি দেয়। তবে বেই বলে, আমার সেই মিথ্যা গল্পে কিন্তু টেনেগার গান গিয়েছিল। কিন্তু তখনই দেখা যায় আসল টেনেগার সেখানে গান গিয়েছে। বন্ধুরা, ভালোবাসায় শুধু মিথ্যা থেকে সত্যে যাওয়ার গল্প নয়, বরং সেই মানুষদের খুঁজে পাওয়ার গল্প যারা মিথ্যার আড়ালে আপনার সত্যিটাকেও ভালোবাসে। বেই এখন তার স্বপ্নে দেখা পরিবারকে বাস্তবে খুঁজে পেয়েছে। এই গল্পটা আমাদের শিখায় মানুষ বদলাতে পারে যদি কেউ তাকে সত্যিকারের আপন করে নেয়। আবারও ফিরব নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।